আসসালামু আলাইকুম। এই ক্লাসটা দুইটা বইয়ের জন্য। প্রিন্সিপালস অফ ফিনান্স, বিবিএ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের অধ্যায়ের নাম ফিনান্সিং ডিসিশন, শর্ট টার্ম ফিনান্সিং, কারেন্ট লাইবিলিটি ম্যানেজমেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বই বিবিএ ফোর্থ ইয়ারের অধ্যায়ের নাম ম্যানেজমেন্ট অফ শর্ট টার্ম লাইবিলিটি। এই অধ্যায়গুলোর নাম শুধুমাত্র নামে ভিন্ন, ম্যাথগুলো এক, নিয়ম এক। তাই আলাদা করে ক্লাস না নিয়ে একসাথে ক্লাস নিচ্ছি। বিশেষ করে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের ফিনান্সিং ডিসিশন যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের আবার তিনটি পার্ট আছে। একটা হচ্ছে শর্ট টার্ম ফিনান্সিং, আরেকটা হচ্ছে মিড টার্ম ফিনান্সিং মানে মধ্যমেয়াদী অর্থায়নের উৎস, আরেকটা হচ্ছে ভ্যালুয়েশন অফ সিকিউরিটিস, শেয়ারের মূল্য নির্ধারণ। আলাদা আলাদা পার্টের জন্য আলাদা আলাদা ক্লাস আমার থাকবে। তবে আজকের ক্লাসে আমার মূল আলোচ্য বিষয় শর্ট টার্ম ফিনান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। শুরুতে বেসিক বিষয় আলোচনা করে নিচ্ছে। বেসিক বোঝানো হয়ে গেলে এই ক্লাসের মধ্যেই গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝানো হবে ইনশাল্লাহ। আর আমার ক্লাস বুঝবেন না এরকম শিক্ষার্থী পাওয়া যাবে না ইনশাল্লাহ। শর্ট টার্ম ফিনান্সিং, স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। সহজ করে যদি বলি, আমার ব্যবসায়ের জন্য টাকার প্রয়োজন, তো যে সকল উৎস থেকে আমি 1 বছরের কম সময়ের জন্য টাকাটা সংগ্রহ করতে পারবো সেটাই শর্ট টার্ম ফিনান্সিং বা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। 1 বছরের কম সময়ের জন্য আমি কেন বললাম, মানে 1 বছরের জন্য যদি আমি টাকাটা সংগ্রহ করি, এর ভিতরেই তো টাকাটা আমাকে পরিশোধ করতে হবে, এই জন্য বললাম 1 বছরের কম সময়ের জন্য। সংজ্ঞা এরকম: ব্যবসায়ের কার্যকরী মূলধনের চাহিদা পূরণ করার জন্য 1 বছরের কম সময়ের জন্য যে সকল উৎস থেকে টাকা সংগ্রহ করা যায় সেটাই শর্ট টার্ম ফিনান্সিং। এখানে 4টা উৎস আছে, এগুলো থেকে পরীক্ষায় ম্যাথ থাকে। যে 4টা উৎস থেকে 1 বছরের কম সময়ের জন্য টাকা সংগ্রহ করা যায় কিংবা ব্যবসায়ের কার্যকরী মূলধনের চাহিদা পূরণ করা যায়: ট্রেড ক্রেডিট, ব্যবসায়িক ঋণ বা বাণিজ্যিক ঋণ; কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র; ব্যাংক লোন, ব্যাংক ঋণ; অ্যাকাউন্টস রিসিভেবল, ফ্যাক্টরিং, দেনাদার বাট্টাকরণ। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় ম্যাথ থাকবে 100%। ট্রেড ক্রেডিটের উদাহরণটা হচ্ছে বাণিজ্যিক ব্যবসায়িক ঋণ, যেটা আমার ব্যবসায়ের জন্য পণ্যের প্রয়োজন, আমি অন্য একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে ক্রয় করে নিলাম, 1 বছরের মধ্যে যে কোনো এক সময় টাকাটা পরিশোধ করে দিলাম, এটাই হচ্ছে ব্যবসায়িক ঋণ। কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্র, তো বাণিজ্যিক পত্র আমি ইস্যু করলাম, টাকা সংগ্রহ করলাম, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি টাকাটা পরিশোধ করে দিলাম, এটা স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। ব্যাংক লোন, আমার টাকার প্রয়োজন, সহজ মাধ্যম, আমি ব্যাংক থেকে ঋণ নিতে পারি, 1 বছরের মধ্যে পেড করে দিলাম, ওকে। অ্যাকাউন্টস রিসিভেবল, ফ্যাক্টরিং, দেনাদার বাট্টাকরণ। দেনাদার কি? ধরে নিলাম আমি ব্যবসায়ের মালিক, নগদে যদি আমি বিক্রি করি তাহলে নগদ পাবো। এখন আমি যদি বাকিতে 1 লক্ষ টাকা বিক্রি করি তাহলে নগদ পাবো না, কিন্তু যার কাছে বিক্রি করেছি তিনি হলেন দেনাদার, তিনি আমাকে ভবিষ্যতে নগদ টাকা দিবেন, তাহলে বাকিতে বিক্রয়ের ফলে দেনাদারের সৃষ্টি হয়। যার কাছে বিক্রি করেছি তিনি দেনাদার। কোনো একজন ব্যক্তির কাছে আমি বাকিতে বিক্রয় করলাম 1 লক্ষ টাকা, ফলে তিনি আমার দেনাদার। তো আজকে আমার 80,000 টাকা প্রয়োজন, কিন্তু যার কাছে বিক্রি করেছি উনি 3 মাস পরে আমাকে টাকাটা দিবেন, কিন্তু আজকে যে আমার ব্যবসায় 80,000 প্রয়োজন, এখন কি করা যায়? তখন এমন কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা এই দেনাদারের দায়িত্ব নেবেন। দেনাদারের দায়িত্ব বলতে নির্দিষ্ট সময়ে তারা দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করবেন, আর ওই ব্যবসা প্রতিষ্ঠান আজকেই আমাকে 80,000 টাকা দিয়ে দিবেন, এটা হচ্ছে দেনাদার বাট্টাকরণ। যে আমি যে দেনাদারের কাছে টাকা পাই, মনে করে 1 লক্ষ টাকা পাই, এখন আমার 80,000 টাকা প্রয়োজন, ওই ব্যবসা প্রতিষ্ঠান আমাকে 80,000 টাকা দিয়ে দিল, আর নির্দিষ্ট সময় পরে ওই ব্যবসা প্রতিষ্ঠান দেনাদারের কাছ থেকে টাকাটা আদায় করলো, ফলে আমরা বুঝতে পারতেছি যে অতিরিক্ত 20,000 টাকা ওই ব্যবসা প্রতিষ্ঠান লাভ করলো। এখন দেনাদারের কাছ থেকে তো আমি পরবর্তীতে টাকা পাবো, কিন্তু বাট্টাকরণের মাধ্যমে টাকাটা আজকেই পেয়ে গেলাম, তো এটাও স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস। এখন বিস্তারিত ব্যাখ্যা করতে হবে, তো ধারাবাহিক ক্লাসে এগুলো আলোচনা করতে হবে। প্রয়োজনীয় সূত্র জেনে নাও। ট্রেড ক্রেডিট, বাণিজ্যিক ঋণের জন্য এখানে এপিআর দ্বারা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, ইআইআর দ্বারা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এপিআর এর সূত্র এই ট্রেড ক্রেডিটের জন্য, সিপি দ্বারা বোঝায় ক্রেডিট পিরিয়ড, মানে
যে ঋণ করা হয়েছে ঋণের মেয়াদকাল, ধারের মেয়াদকাল, ডিপি ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্ট পাবো কত দিনের মধ্যে, এগুলো অঙ্কের মধ্যে বোঝাবো। আপাতত দেখে রাখো সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বাট্টার হার। মূলত এই অধ্যায়টা সূত্র নির্ভর একটা অধ্যায়। তো এপিআর বাইর করার সূত্র মানে অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, আর ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। সিডিআরকে সিডিআর 100 মাইনাস সিডিআর ইন্টু 360 সিপি মাইনাস টিপি ইন্টু 100, এটা হচ্ছে ট্রেড ক্রেডিটের এপিআর বাইর করার সূত্র। আর ইআইআর বাইর করার সূত্র হচ্ছে 1 প্লাস আর হোল 10 মাইনাস 1 ইন্টু 100। এখন এটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এটার জন্য সহজ। আর এর যে মানেটা আলাদা করে বাইর করতে হয়, এন এর যে মানেটা আলাদা করে বাইর করতে হয়। এখন মনে রাখার কোনো সহজ উপায় কি আছে? অবশ্যই আছে। এখানে যে আর আছে না, সিডিআর 100 মাইনাস সিডিআর, এটা বাইর করলে তো আর এর মান বাইর হয়ে যায়। এই যে সিডিআর 100 মাইনাস সিডিআর মানে এই অংশটা বাইর করলেই মনে রাখলেই হয়ে যায়। তারপরে এন আছে না, এন এর মান বাইর করার জন্য 360 সিপি মাইনাস ডিপি, এটাই তো বাইর করতে হবে। এই যে 360 সিপি মাইনাস ডিপি, এটা মনে রাখতে পারলে এই অংশটা কিন্তু মনে থাকবে। তাহলে মনে রাখার সহজ উপায় বুঝতে পেরেছ। এখন কমার্শিয়াল পেপার, এফবি ফেস ভ্যালু অভিহিত মূল্য, এনএসবি নেট সেলস ভ্যালু, আর এসপি দ্বারা তো সেলস ভ্যালু বোঝায়। ডিএম ডেজ অফ ম্যাচারিটি মানে মেয়াদ পূর্তির দিন, কতদিন পর এটার মেয়াদ শেষ হবে, এটাকে ডিএম দ্বারা প্রকাশ করা হয়। কমার্শিয়াল পেপারে এপিআর বাইর করার সূত্র এফপি মাইনাস এনএসপি বা এনএসপি ইন্টু 360 ভাগ ডিএম ইন্টু 100। তো ইআইআর বাইর করার সূত্র হচ্ছে এটা, যেখানে আমরা আর এর মান বাইর করব প্রথম অংশটার মাধ্যমে। আর হবে এফপি মাইনাস এনএসপি বা এনএসপি, আর এন এর মান আমরা বাইর করব দ্বিতীয় অংশের মাধ্যমে। এন হবে 360 ভাগ ডিএম। এই তো মনে রাখার উপায়। কমার্শিয়াল পেপার এখন ব্যাংক লোনের ক্ষেত্রে ইআইআর বাইর করার প্রয়োজন পড়ে বেশি, বা এপিআরও বাইর করা যায়। এপিআরের সূত্র কিন্তু ব্যাংক লোনের ক্ষেত্রে এটা, হ্যাঁ। ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটা বাইর করার প্রয়োজন পড়ে। তো আই দ্বারা ইন্টারেস্ট, সিবি দ্বারা কম্পেনসেটিং ব্যালেন্স ক্ষতিপূরণের জের, পি দ্বারা প্রিন্সিপাল মূলধনের পরিমাণ বোঝায়। তারপর সূত্র দুইটা। এখন কোনটা কখন ব্যবহৃত হবে? যদি অ্যাডভান্স ইন্টারেস্ট পেমেন্ট করা হয় তখন এই সূত্রটা, ইন্টারেস্টটা বিগ হবে। আর অ্যাডভান্স ইন্টারেস্ট পেমেন্ট না করা হলে তখন এই সূত্রটা। ডিসকাউন্ট বেসিস যদি উল্লেখ থাকে অঙ্কের মধ্যে, বা ইন্টারেস্ট বা ডিসকাউন্ট বেসিস, তখন এই সূত্রটা। এটা আমি অঙ্কের মধ্যে ধারাবাহিক ক্লাসে প্রয়োগ করে বোঝাবো। এখন অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং দেনাদার পাঠ্যক্রম যেটা, এটা বোঝানোর জন্য অনেক আলোচনা, তবে কঠিন নয়, সহজ আছে। সাধারণত এটাকে শিক্ষার্থীরা অনেক কঠিন মনে করেন। তো এই অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং থেকে আমি যে ক্লাসটা নিব, এই ক্লাসটা তোমরা দেখো তো এটা কঠিন কিনা না সহজ। আচ্ছা, এটা পরবর্তীতে এটার আলোচনা যখন ম্যাথের সমাধান হবে তখনই বোঝাবো। তো এটা নিয়ে এখন আর আলোচনা করতেছি না, এখন ম্যাথের সমাধানে যাচ্ছে। ক্যালকুলেট দি কোস্ট অফ ট্রেড ক্রেডিট আন্ডার দি কন্ডিশন 3, 5 to 12 নিট 30, এগুলো কঠিন নয়। দেখো, ট্রেড ক্রেডিট ব্যবসায়িক ঋণ তৈরি করো, ক্যালকুলেট হিসাব করো। শর্ত হচ্ছে 3, 5 একটা, 2, 12 একটা, নিট 30 কিন্তু উভয়টার সাথে। এখন এগুলো কি? প্রথমে 3, 5 যেটা, এটার সমাধান করতে হবে, এটার সাথে কিন্তু নিট 30। তারপরে 2, 12 এটার সাথে নিট 30, পরেরটা সমাধান। প্রথম যে 3 আছে এটাকে বলা হয় সিডিআর, মানে ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট রেট, সিডিআর। পরের যে 5 আছে এটা হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, ডিসকাউন্টের মেয়াদ। তারপরে নিট 30 বলে যেটা আছে, এটা হচ্ছে যে ধারের মেয়াদ, কতদিনের মধ্যেই পরিশোধ করতে হবে। এখন এটা বুঝো, 5 দিনের মধ্যে যদি টাকাটা পরিশোধ করো 3% ডিসকাউন্ট পাবে, 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। 12 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো 2% ডিসকাউন্ট পাবে, 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। এই হলো আলোচনা। তাহলে 5 দিনের মধ্যে যদি টাকা পরিশোধ করো 3% ডিসকাউন্ট পাবে, তাহলে ডিসকাউন্ট 3% আর ডিসকাউন্টের মেয়াদ 5 দিন। 5 দিনের মধ্যে টাকা পরিশোধ করবে, তাহলে ডিসকাউন্টের মেয়াদ এটা হচ্ছে ডিপি, আর ডিসকাউন্ট 3% এটা হলো সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট। তো আমি এখানে এই জায়গায় লিখে নিতেছি, এই প্রথমটার জন্য সিডিআর হচ্ছে 3, সিপি হচ্ছে এই 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে 30, আর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 5। এই তো মানগুলো বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। কোস্ট অফ ট্রেড ক্রেডিট বাইর করার জন্য এপিআর এর মান বাইর করলে উত্তর হয়ে যায়। ওকে, তো আমি এখানে মানটা বসিয়ে দিচ্ছি।
সিডিআর হচ্ছে 3, 100 মাইনাস সিডিআর হচ্ছে 3, ওকে, ইন্টু 360, সিপি হচ্ছে 30 মাইনাস ডিপি হচ্ছে 5 ইন্টু 100। আচ্ছা, তারপর হিসাব করো। উপরে 3 কিছু করার নাই, 100 থেকে 3 বিয়োগ করলে 97 ইন্টু 360, 30 থেকে 5 যদি বিয়োগ করা হয় তাহলে এখানে 25 ইন্টু 100। আচ্ছা, এখন 3 এবং 360 গুণ করা হলে এখানে হবে 1080, 97 এবং 25 গুণ করা হলে 2425 হবে। এক হাজার আশিকে 2425 দ্বারা ভাগ করো, দেখো কত হয়, 100 দ্বারা গুণ করো, 44.54% হবে। এটা এখানে লিখে নেই। 44.54%, এই হলো একটা উত্তর। এখন পরেরটা 212 নিট 30-এর জন্য। 2 হচ্ছে ডিসকাউন্ট সিডিআর, 12 হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড বাট্টার মেয়াদকাল। 12 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে, 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। ওকে, তাহলে এটার মানটা আমরা বসিয়ে নেই। সিডিআর হচ্ছে 2 আর সিপি হচ্ছে 30, ডিপি হচ্ছে 12। 12 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাওয়া যাবে। মানটা এখানে বসাও। সিডিআর হচ্ছে 2, 100 মাইনাস সিডিআর হচ্ছে 2 ইন্টু 360, সিপি হচ্ছে 30, ডিপি হচ্ছে 12। সূত্রের মধ্যে মানগুলো বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। তো এখানে 2 100 থেকে 2 বিয়োগ করলে 98 ইন্টু 360, 30 থেকে 12 বিয়োগ করলে এখানে হবে 18 ইন্টু 100। তারপর 2 আর 360 যদি গুণ করা হয় 720, 98 আর 18 গুণ করা হলে 1764 ইন্টু 100। 720কে 1764 দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, 40.82%। এটাই উত্তর। এখন আরেকটা ম্যাথের সমাধান। ক্যালকুলেট দি EIR ফ্রম দি ফলোয়িং সিচুয়েশনস। EIR অথবা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বাইর করো। ক্রেডিট পারচেজ, দ্বারে ক্রয় 1 লক্ষ টাকা, টার্ম শর্ত হচ্ছে 212 নিট 30, যে তুমি 12 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবে, 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। ক্রেডিট পারচেজ, দ্বারে ক্রয়, আমি তো আগে বলেছিলাম যে দ্বারে ক্রয় করলেন, নির্দিষ্ট সময় পরে টাকাটা পেড করে দিলেন। বি নাম্বারটা হচ্ছে ক্রেডিট পারচেজ ফেব্রুয়ারি 15, 2017 সালে 50,000 টাকা, শর্ত হচ্ছে 210 নিট 13, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট, 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতে হবে। ইওএম এন্ড অফ দি মান্থ, এটা বোঝায়। আচ্ছা, এখন EIR বাইর করার যে সূত্রটা আমরা জানি, ট্রেড ক্রেডিটের ক্ষেত্রে এটা যেহেতু ধারে ক্রয়, তাহলে ট্রেড ক্রেডিট বা বাণিজ্যিক ঋণ। তো EIR এর সূত্র হচ্ছে এটা, আর এর মান বাইর করার সূত্র এটা, এন এর মান বাইর করার সূত্র এটা। যেহেতু APR আমরা পারি, অলরেডি সমাধান করেছি, তখন আর এর মান হবে এই প্রথম অংশটা, আর এন এর মান হবে এই দ্বিতীয় অংশটা। ঠিক আছে, ওকে। প্রয়োজনীয় মানগুলো আগে লিখে নিচ্ছে। প্রথমটার জন্য সিডিআর হচ্ছে 2, সিপি হচ্ছে 30, ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 12। এখন আর এর মান বাইর করতে হবে, আর এর মানটা এখানে বাইর করে নাও সহজে। সিডিআর হচ্ছে 2, তারপর নিচে 100 মাইনাস সিডিআর হচ্ছে 2। এখন 100 থেকে 2 ভাগ করলে 98, তো দুপুরের 2কে 98 দ্বারা ভাগ করলে 0.0204, একেবারে এখানে উত্তরটা লিখে নাও। এখন এনের মানটাও বাইর করো, 360, সিপি হচ্ছে 30 মাইনাস ডিপি হচ্ছে 12, তারপর
360, 30 থেকে 12 বিয়োগ করলে এখানে 18, 360কে তুমি 18 দ্বারা ভাগ করলে উত্তরে আসবে 20। ওকে, মানটা এখানে বসিয়ে দাও। 1 প্লাস আর এর মান 0.02, তারপর 04, 0204। ওকে, তারপর ব্র্যাকেট আছে, তারপর এন আছে, এন এর মান আমরা 20 পেয়েছি, তারপর মাইনাসের 1 আছে, দ্বিতীয় বন্ধনী ইন্টু 100, 1.0204 এটা যোগ করে পাওয়ার 20 দাও। পাওয়ার 20 দিয়ে যত হয় একেবারে 1 বিগ করে ফেলো। 1 বিগ করলে এখানে পয়েন্ট 0 পয়েন্ট হবে 0.4976 ইন্টু 100। এই তো উত্তর হয়ে গেল। উত্তরে হবে 49.76, 49.76%। এটা প্রথমটার উত্তর। এখন দ্বিতীয়টা, 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% ডিসকাউন্ট পাবেন, 13 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তাহলে এটা হচ্ছে সিডিআর, এটা হচ্ছে ডিপি, এটা হচ্ছে সিপি। সিপির মান 13, ডিপির মান 10, সিডিআর 2। ওকে, তো এই মানটা এখানে লিখে নাও। সিডিআর হচ্ছে 2, সিপি হচ্ছে 13 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, ডিপি হচ্ছে 10। মানগুলো এখানে বাইর করে নাও। সিডিআর হচ্ছে 2, 100 মাইনাস সিডিআর 2, তাহলে 2কে 100 থেকে 2 বিয়োগ করলে 98, 98 দ্বারা ভাগ করলে এই জায়গায় হবে 0.0204। এনের মানটা বাইর করো, 360, সিপি হচ্ছে 13, ডিপি হচ্ছে 10, 360, 13 থেকে 10 বিয়োগ করলে 3, 360কে 3 দ্বারা ভাগ করো, উত্তরে আসবে 120। এনের মান 120। এখন মানগুলো এখানে বসাও। আর এর মান 0.0204, এনের মান 120 মাইনাস 1, দ্বিতীয় বন্ধনী ইন্টু 100। এই ব্র্যাকেটটা যোগ করে পাওয়ার 120 দাও। 120 দিয়ে একেবারে -1 যদি বিয়োগ করে দাও, তারপর একেবারে 100 দ্বারা গুণ করো, তো এখানে উত্তর আসবে এরকম 1028.38%। তোমরা চাইলে এখানে লাইন বাড়িয়েও লিখতে পারো। তো এটা তো সহজ, অনার্সে পড়তেছো, এটা তো বুঝতেছো। আচ্ছা, আরও একটা ম্যাথ দেখো। Navana Limited has just issued টাকা 1 লক্ষ worth of commercial paper that has a 90-day maturity period and sales for টাকা 97,000. Determine the annual interest rate and effective interest rate. তো নাভানা লিমিটেড 1 লক্ষ টাকার একটা কমার্শিয়াল পেপার বর্তমানে ইস্যু করেছে, তো যেটার মেয়াদ থাকবে 90 দিন। তো 90 দিন তো 1 বছরের কম, আর এটা বিক্রি হয়েছে 97,000 টাকায়। এখন এটার ইন্টারেস্ট রেট বাইর করতে হবে, অ্যানুয়াল ইন্টারেস্ট রেট আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। দুইটা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট এইটা যা, এপিআরও যা, অ্যানুয়াল পার্সেন্টেজ রেট দুইটাই কিন্তু এক। আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইআইআর এগুলো তো এটা তো জানোই সবাই। আচ্ছা, তো যা প্রয়োজন, এটা কমার্শিয়াল পেপারের সূত্র, এটা এপিআরের সূত্র, এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি। এপিআরের সূত্র, ইআইআরের সূত্র, আর এর মান বাহির করতে হবে, এন এর মান বাহির করতে হবে। এই আর এর মান বাহির করতে হবে, এই প্রথম অংশের মান বাহির করলেই হয়ে যায়, আর এই এন এর মান বাহির করার জন্য দ্বিতীয় অংশের মান বাহির করলেই হয়ে যায়। ফেস ভ্যালু, এনএসবি, ডিএম এর মান, এগুলোর মান প্রয়োজন, এই মানগুলো আগে আমরা বাহির করে নিই। সেলস ভ্যালু কত টাকায় বিক্রি, এখানে বিক্রয় করা হয়েছে 97,000 টাকায়। দেখো, তাহলে সেলস ভ্যালু 97,000। সেলস ভ্যালু 97,000, তারপর ডিএম অর্থাৎ ডেজ অফ ম্যাচারিটি, মেয়াদ পূর্তি হবে কতদিন, 90 দিন। ফেস ভ্যালু কত টাকা, ফেস ভ্যালু 1 লক্ষ আছে, ফেস ভ্যালু 1 লক্ষ টাকা।
আর এনএসপি নেট সেলস ভ্যালু, অর্থাৎ সেলস ভ্যালু থেকে কোনো ব্যয় যদি থাকে সেটা বিয়োগ করতে হবে। তো সেলস ভ্যালু এখানে কোনো ব্যয়ের উল্লেখ নাই। সেলস ভ্যালু যে 97,000 টাকা আছে, আদার কোর্স 0, তাহলে এনএসপির মানও এখানে 97,000 টাকাই হবে। এখন আমাদের বাইর করতে হবে এপিআর এর মান। এই মানগুলো এখানে বসিয়ে দিলে উত্তর আমরা পেয়ে যাব। ফেস ভ্যালু হচ্ছে 1 লক্ষ, নেট সেলস ভ্যালু এনএসপি এর মান 97,000, এনএসবি এর মান 97,000 ইন্টু 360, ডিএম এর মান আছে 90 ইন্টু 100। 1 লক্ষ থেকে 97,000 বিক করলে হবে এখানে 3,000, নিচে 97,000। 360কে যদি তুমি 90 দ্বারা ভাগ করো উত্তরে 4, 4টা কিন্তু উপরের সংখ্যা। 3,000 এখন যেটা হিসাব করবেন, 3,000কে 4 দ্বারা গুণ করো, কারণ 4-এর নিচে 1 আছে, তো 4 উপরের সংখ্যা। 4 এবং 3,000-এ যদি তুমি গুণ করো দেখো কত হয়, 12,000 হবে। এই 12,000কে 97,000 দ্বারা ভাগ করে একেবারে 100 দ্বারা গুণ করো, অথবা তুমি যদি চাও যে আমি একটু বড় করে লিখতে পারি, 3,000কে 97,000 দ্বারা ভাগ করলে এখানে হবে 0.0309 ইন্টু 4, ওইভাবেও লিখতে পারো। এখন 4 দ্বারা এটাকে গুণ করে 100 দ্বারা গুণ করো, উত্তরে আসবে 12.34%। তো এটা একটা উত্তর এপিআর এর মান। এখন ইআইআর এর মান বাইর করতে হবে, সূত্র তো এটা। এখানে এফপির মান 1 লক্ষ, ফেস ভ্যালু সেলস ভ্যালুর মান 97,000, ডিএম এর মান 90, এনএসপি 97,000। তো এনে আমি যে আর এর মান বাইর করবো এই অংশের মানটাই মূলত বাইর করবো, এন এর মান এই অংশের মানটাই বাইর করব। তো এখানে আগে বাইর করে নিচ্ছে, সবাই লক্ষ্য করো। অঙ্কের মধ্যে ফেস ভ্যালু আছে 1 লক্ষ, নেট সেলস ভ্যালু 97,000, নেট সেলস ভ্যালু 97,000। 1 লক্ষ থেকে 97,000 বিক করলে 3,000, 3,000কে 97,000 দ্বারা ভাগ করো, 0.0309। এন এর মান 360 ভাগ ডিএম, 360, ডিএম এর মান 90, তো উত্তরে পেয়েছি এখানে 4, 0.0309, আর এখানে 4। ওকে, মানগুলো এখানে বসিয়ে দাও। 1 প্লাস আর এর মান 0.0309, এন এর মান এখানে 4 মাইনাস 1 ইন্টু 100। এটা যোগ করে পাওয়ার 4 দাও, উত্তরে কত আসবে? 1.1294 মাইনাস 1 ইন্টু 100। তো 1 এখন এটা থেকে বিয়োগ করলে 0.1294 ইন্টু 100, উত্তরে আসবে 12.94%, 12.94%। আচ্ছা, তো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত থাক। তোমরা এই 3টা ম্যাথের সমাধান আগে করো, আর গুরুত্বপূর্ণ সকল ম্যাথের সমাধান এখনও বাকি, যেগুলো পরীক্ষায় 100% থাকবে, তো এগুলো ধারাবাহিক ক্লাসে বুঝিয়ে দিচ্ছে।